জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির। এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সরবরাহে বিঘ্ন, সিএনজির জন্য ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন, 2-1 দিনেই স্বাভাবিক হওয়ার আশা। থেমে থেমে বৃষ্টিতে ডেঙ্গুর প্রাদুর্ভাব, চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে আক্রমণের সংখ্যা, বন্যার পানি নামতেই বেড়েছে দাপট। নিজ দলের এমপি গাজী নজরুল ইসলামের পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আজ চিঠি দেবে জামায়াত, পর্যালোচনার পর সিদ্ধান্ত ইসির। সংস্কারে বরাদ্দ ছিল 7.5 কোটি টাকা, তবে বাস্তবে কাজ হয়নি। বরিশাল সিটি কর্পোরেশনের ভবনের টাকা গেল কোথায়, ঘুরপাক খাচ্ছে প্রশ্ন। এবং যন্তরে মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ অব্যাহত, পুলিশি দমন পীড়নের জন্য নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ার দাবি রাহুল গান্ধীর। দেখছিলেন মার্কেটাল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা সাবেক এই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মঙ্গলবার তাকে হাজির করার আদেশ দেয়। সেনাবাহিনীর আরেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী মানবতা বিরোধী অপরাধের যে মামলায় কারাগারে আছেন, মুজাফফরকেও সেই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হতে পারে। একই সাথে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এমনকি প্রয়োজন হলে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে মুজাফফরের সংশ্লিষ্টতা খুঁজতে দুজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদের কথাও জানান চিফ প্রসিকিউটর। গত 15 জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এর একটি বাড়ি থেকে মুজাফফর হোসেনকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। দর্শক, এই ব্যাপারে জানাতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মুজাফফরকে তো ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, ট্রাইব্যুনালে আজকের কার্যক্রম নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাথী, আজকে 9:30 কিছুক্ষণ আগে সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, অর্থাৎ তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে হাজির করা হয়েছে। আমি একটু দেখাই যে তাকে যে গাড়িটিতে আজকে সকালবেলা আমরা দেখেছি যে সাধারণত মিলিটারির একটি গাড়িতে করে তাকে সকালবেলা আসলে ট্রাইব্যুনালে আনা হয়েছে 9:30 আগেই, এবং সেখান থেকে তাকে এখনো ট্রাইব্যুনালে তোলা হয়নি, কারণ হয়তো 11টা বা 11:30 নাগাদ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হতে পারে। শুরু হলে তাকে আসলে ট্রাইব্যুনালে এজলাসে তোলা হবে। এবং আজকে মূলত প্রসিকিউশন যেটি আমাদেরকে আগে জানিয়েছিল যে এই মুজাফফর হোসেন, যার সঙ্গে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি 111 এর অন্যতম কুশীলব বলে বলা হচ্ছে, এবং তার সঙ্গে এক ধরনের যোগসাজশ ছিল দীর্ঘ 16 বছর, অর্থাৎ 111 এর পর থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত সময়ে একটি ছদ্মনাম ব্যবহার করেছিলেন, জন্ডো ছদ্মনাম ব্যবহার করে আসলে এই যে মুজাফফর হোসেন, তিনি নিয়মিত মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। মাসুদ উদ্দিন চৌধুরী যেহেতু মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনি তার বিরুদ্ধে রয়েছে, সেক্ষেত্রে এই বিষয়ে তদন্ত সংস্থা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তারা তদন্ত করে দেখবেন আসলে মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার কি ধরনের যোগসাজশ ছিল, তার সঙ্গে কি ধরনের কথা আলাপচারিতা হয়েছিল মুঠোফোনে, এবং তিনি দীর্ঘদিন ধরে ছদ্মনামেই তার সঙ্গে যোগাযোগ করেছেন। এছাড়া মুজাফফর হোসেন বিভিন্ন সময়ে যে ভারতে গিয়েছেন এবং বাংলাদেশে এসেছেন, সেই সব বিষয় সহ যাবতীয় বিষয়গুলো আসলে তদন্ত করবেন। উল্লেখযোগ্য কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে, অসংখ্য অভিযোগ রয়েছে, তবে এই আজকে ট্রাইব্যুনাল মূলত তার বিরুদ্ধে সুনির্দিষ্ট
কি কি অভিযোগ আসলে রয়েছে সেটি আসলে যাচাই বাছাই করার চেষ্টা করা হবে। তার এই বিগত যেই সময়ে তিনি কিন্তু মোজাফফর হোসেন ব্যাপক আলোচিত, কারণ জেনে থাকবেন যে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা রয়েছে। আবার এই বিষয়টি নিয়ে কিন্তু সেনা আইনেও আসলে তার বিচার হবে কিনা সেটিরও কথা বলেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে, যে সেনা আইনেও আসলে তার বিচারটা হবে। এক্ষেত্রে ট্রাইব্যুনাল আমাদেরকে এটি জানিয়েছেন যে যদি সেনা আইনে তার বিচার কার্য শেষ হয়ে যায়, সেক্ষেত্রে ট্রাইব্যুনালে যেই বিষয়টি, ট্রাইব্যুনালটা তার যেই বিচারের বিষয়টি সেটি আসলে অটোমেটিক এটি আসলে নিষ্পত্তি হয়ে যাবে। তো এর আগ পর্যন্ত আসলে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে কোনো যোগসাজশ রয়েছে কিনা, সুনির্দিষ্ট কি কি অভিযোগের প্রমাণ আসলে তার বিরুদ্ধে পাওয়া যায় প্রাথমিকভাবে, সেই বিষয়টি আসলে সুনিশ্চিত করার জন্য আসলে তাকে আনা হয়েছে। তো আমরা ট্রাইব্যুনালে যখন তাকে এজলাসে তোলা হবে এবং তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনকি এমনও হতে পারে যে মাসুদ উদ্দিন চৌধুরী এবং মোজাফফর হোসেনকে একসঙ্গে মুখোমুখি করেও আসলে জিজ্ঞাসা করতে পারে এবং জিজ্ঞাসার পরে আসলে ট্রাইব্যুনাল জানতে পারবে এবং তাকে গ্রেপ্তারের আবেদনও ট্রাইব্যুনালের কাছে জানাতে পারে প্রসিকিউশন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ সাথী, এরপরে আরো বিস্তারিত জানাতে পারবো আমরা। জি নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। কয়েকদিন ধরে রাজধানীর কিছু এলাকায় বাসাবাড়ি সহ ফিলিং স্টেশনে গ্যাস সংকট দেখা দিয়েছে। অধিকাংশ স্টেশন বন্ধ থাকায় এই সংকট আরও তীব্র হয়েছে। আর যেসব ফিলিং স্টেশন খোলা থাকছে সেগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। চালকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। দেশে জ্বালানি তেলের সংকট কাটতে না কাটতেই তৈরি হয়েছে গ্যাস সংকট। কয়েকদিন ধরে রাজধানীর কয়েকটি স্থানে বাসাবাড়ি সহ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকট দেখা দিয়েছে। আগত সাংবাদিক ভাই বোনদের সকল গত মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে গ্যাসের কমিশন বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলন থেকে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা দেওয়া হয়। এ সময় দাবি পূরণ না হলে ২৩ অগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা দেয় সংগঠনটি। আগামী ২৩/৮ তারিখ থেকে আমাদের স্টেশনসমূহ, সারা দেশে স্টেশনসমূহ আমরা বন্ধ রাখবো। এমন অবস্থায় সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ক্লান্ত গ্রাহকরা। তারা বলছেন অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ থাকায় ভোগান্তি বেশি বেড়েছে। প্রচুর সংকট, ২টার সময় আইছি, রোজুলবাগ থেকে সিরিয়াল পাই নাই। এখন যে অবস্থা মানে চলার মতো না, ৩ ঘন্টা থেকে দাঁড়িয়ে রয়েছে। গাড়ির চালক গ্যাস সংকটে ভাড়া গাড়ির টাকা পরিশোধ করে আর কিছুই অবশিষ্ট থাকছে না বলে অসহায়ত্ব প্রকাশ করেন। চলমান এই সংকট জ্বালানি তেলের মতো হয় কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ৮-১০টা পাম্প বন্ধ, তা আমরা যাত্রীরা টানি কেমনে? এখন আছে ৩০ গ্যাস, ৫০ গ্যাস চালাইছি, ৮০-৮০০ টাকা ভাড়া মারছি। এখন গ্যাস নিয়ে গাড়ি চালামো কোন সময়? জ্বালানি যেরকম আমরা মানুষের সব ভোগান্তি দিছে, এখন আমাদের গ্যাসও এরকম ভোগান্তি দিতেছে। গাড়ির চালক, পাম্প কর্তৃপক্ষ বলছেন হঠাৎ গ্যাসের সংকটে কয়েক গুণ বেড়েছে গাড়ির চাপ। এতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে কবে নাগাদ গ্যাসের এই সংকট কাটবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আইয়া খালি ব্যস্ততা দেখায়, আমাকে গ্যাস দাও গ্যাস দাও, দিয়ে 2 চাপ দিয়েও যায় না। সরকার ভালো জানে গ্যাসের লাইনে গ্যাস পাচ্ছে না, এটা এতটুকু জানে যে গ্যাসের লাইনে গ্যাস পাচ্ছে না, এই জন্য আপনার যে কাস্টমারের খুব কষ্ট হচ্ছে গ্যাস নিতে। এদিকে বুধবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হবে বলে আশাবাদী মন্ত্রণালয়। অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারব। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। এ ব্যাপারে আরও জানাতে রাজধানী মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইউসুফ রানা, আপনি এই মুহূর্তে ফিলিং স্টেশন আছেন, কেমন চিত্র দেখতে পাচ্ছেন? সরকার তো বলছে পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হবে, কিন্তু চালকরা তো অভিযোগ করছে দীর্ঘ লাইনে থেকেও তারা গ্যাস পাচ্ছে না। আফরিন, আপনি যেমনটি বলছিলেন চালকদের যে অভিযোগ সেটি কিন্তু বাস্তবতা আছে। আমরা সিএনজি পাম্পগুলোতে দেখেছি রাজধানীর যে একটি লম্বা লাইন এবং যে পরিমাণ গ্যাস দরকার সেই পরিমাণ গ্যাস তারা লম্বা লাইনে দাঁড়িয়েও পাচ্ছে না। ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা সিএনজি চালিত অটোরিকশা চালান, অর্থাৎ এটি দিয়ে তাদের আয় করতে হয়। সেই আয়ের জায়গাটি থেকে তাদের একটি বড় ধাক্কা লেগেছে, কারণ সিএনজি পাম্পেই তাদের 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং তারপরেও সেখানে পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। আমরা একজন সিএনজি পাম্প যিনি গ্যাস নিতে আসছে তার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো এখানে দেখলাম গ্যাসের জন্য অপেক্ষা করছেন, কি অবস্থা? যানজট অনেক গ্যাসের,
যে গ্যাসের সংকট, গ্যাস নাই, বিশ্ব রোড থেকে হেনাইছি গ্যাস নিতে, অনেক সংকট। কতটুকু গ্যাস পেয়েছেন? কিন্তু পাইনি, লাইনে দাঁড়াইছি। কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন? ওই আধা ঘন্টা হইব। পাবেন কি মনে হয়? মানে যদি গ্যাস না পান তাহলে কি সমস্যা হবে? আশাবাদী হলে গাড়ি চলবো না, ডিউটি চলবো না, আমাকে ড্রেস করতে তার কি করি, তাহলে ঝামেলা আছে অনেক, সারে গো কথা হন তৈব অনেক। যে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে আপনি শুনছিলেন যে গ্যাসটি না হলে যারা সরকারি চাকরি করেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের জন্যও কিন্তু একটি বড় সংকটের বিষয়, যে এই গ্যাস না থাকলে কিন্তু গাড়ির চাকা ঘুরে না। আর এই সংকটটি কিন্তু নতুন নয়, এর আগেও বেশ কয়েকবার এই ধরনের সংকট হয়েছে। বিশেষ করে আমাদের জ্বালানি খাতে যে আমদানি নির্ভরতা সেটির উপরেই কিন্তু সেটির জন্যই কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় প্রায় সময়। এফএসআরইউ যেটি সরকার বারবার বলছে যে দ্রুত ঠিক হয়ে যাবে, সেই এফএসআরইউতে সামান্য ত্রুটি দেখা দিলেই এই সংকট আরও বহুগুণ বেড়ে যায় এবং এটি কোনো নতুন ঘটনা নয়। বিশেষজ্ঞরা কিন্তু বারবারই বলছিলেন যে আমাদের দেশের যে অভ্যন্তরীণ গ্যাসের উৎপাদন, সেই গ্যাসের উৎপাদন যদি না বাড়ানো যায় তাহলে এই ধরনের সংকট কিন্তু বারবার তৈরি হবে এবং এ থেকে বের হতে হলে আমাদেরকে অবশ্যই নিজস্ব গ্যাসের উৎপাদন বাড়াতে হবে এবং একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে। সাথে এই ছিল আমার কাছে থাকা গ্যাসের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। গত কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টির সঙ্গে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, সেই সাথে পাল্টেছে এডিস মশাবাহিত এই রোগের ধরনও। আক্রান্ত 91% শরীরে মিলেছে ডেনভি3। বিশেষজ্ঞদের আশঙ্কা এবারে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। তাদের অভিযোগ, ডেঙ্গু মোকাবিলায় যুগপৎ কোনো উদ্যোগ নেয়নি সরকার। শুধু রাজধানী নয়, ডেঙ্গুর দাপট এখন অন্যান্য জেলা শহরেও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর দেশজুড়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা 11,000-এর কাছাকাছি, মৃতের সংখ্যা 30 ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু সংক্রমণের এই উচ্চ হার চলবে সেপ্টেম্বর পর্যন্ত। নতুন আতঙ্ক ডেঙ্গুর ধরন নিয়ে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের এক জরিপে পরীক্ষিত নমুনার 91% মিলেছে ডেঙ্গুর ডেনভি3 সেরোটাইপ। ডেনভি2 পাওয়া গেছে বাকি 9%। প্রতিনিয়তই ভাইরাস তার স্বভাব পরিবর্তন করে এবং রোগের লক্ষণে পরিবর্তন চলে আসে। এবারের ডেঙ্গুর ভয়াবহতা অনেক বাড়তে পারে হামে আক্রান্ত হওয়ার কারণে 2 থেকে 3 বছরের জন্য বিপুল সংখ্যক মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে এখন যাদের ডেঙ্গু হবে, সেই হামে আক্রান্তদের তাদের একটি অংশ কিন্তু জটিল অবস্থায় পড়তে পারে। এখন পর্যন্ত সারা দেশে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত কোনো যুগপৎ কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ডেনভি3-র বিস্তারের ফলে শক সিনড্রোম ও অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়ছে, তাই চিকিৎসকদের প্রশিক্ষণ জরুরি। আমাদের যেটা গাইডলাইন আছে, আমাদের সারা দেশ জুড়ে ডাক্তার নার্সদের এর উপর একটা ওরিয়েন্টেশন দেয়া, বিশেষ করে আমাদের উপজেলা জেলার যে ডাক্তার নার্সরা আছে তাদেরকে যদি আমরা এই ওরিয়েন্টেশনটা দেই তাহলে প্রারম্ভিকভাবেই আমাদের ঢাকার হাসপাতালগুলোতে রোগী আসার চাপ কমে যাবে, আইসিইউতে রোগী কম যাবে এবং মৃত্যু কম হবে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসের প্রথম 21 দিনেই আক্রান্ত 3 শতাধিক মানুষ। নগরীর চেয়ে উপজেলাগুলোতেই সংক্রমণ বেশি হওয়ায় বাড়ছে সংখ্যা। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করছেন সংশ্লিষ্টরা। এই অবস্থায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সরকারিভাবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। চট্টগ্রামে বন্যার পানি নামতেই বেড়েছে ডেঙ্গুর দাপট। বিভিন্ন হাসপাতালে গত কয়েক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চাপ সামলাতে হিমশিম চিকিৎসক ও সংশ্লিষ্টদের। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চলতি মাসের প্রথম 21 দিনে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 305 জনে। আর চলতি বছরে এই পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 603 জন আর প্রাণ হারিয়েছেন 2 জন। নগরীর তুলনায় উপজেলাগুলোতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। সামনে বৃষ্টি আরও বাড়লে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রিভেনশনের দিকে নজর দিতেই হবে, কোনো শর্টকাট নেই, কোনো বিকল্প কিছু নেই, এটা করতেই হবে। না হয় আপনি
রোগী বাড়তেই থাকবে ফ্লুইড ম্যানেজমেন্ট যদি কারো লাগে তখন আমরা ফ্লুইড ম্যানেজমেন্টের দিকে যাব, কারো যদি প্লাজমা কমে যায় প্লাজমা সল দিবে, যদি কারো প্লাটেলেট লাগে প্লাটেলেট, সব ব্যবস্থা কিন্তু আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ আছে। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে সরকারি হাসপাতালগুলোতে প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। সব উপজেলার মধ্যে আমরা বিশেষ বার্তা দিয়েছি, ডেঙ্গু কর্নারগুলো আপডেট করার জন্য আমরা বলে দিয়েছি। সপ্তাহে প্রতি শনিবার বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন দিবস পালন করছি আমরা, এবং সে আলোকে প্রতিটি হাসপাতাল, প্রতিটি বাসা, অফিস সব জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এদিকে মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি দপ্তরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের কথা বলছে জেলা প্রশাসন। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নগরবাসীকে নিজ নিজ জায়গা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন নগর পিতা। 600 মেট্রিক টন ময়লা আমরা অ্যানালাইসিস করেছি বাসার, আর 400 মেট্রিক টন ময়লা গণপরিবহন। তো এগুলো আলটিমেটলি কোথায় যায়? রাস্তা থেকে নালা, নালা থেকে খাল, খাল থেকে নদী, কর্ণফুলী নদী দূষণ হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নগরবাসীকে আরও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ডিবিসি নিউজ ডেস্ক। ভিডিও সংক্রান্ত বিতর্কের জেরে এবার সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে আজ নির্বাচন কমিশনে চিঠি দেবে বাংলাদেশ জামায়াত ইসলামী। তবে তা পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ইসি। এর আগে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াত। এছাড়া গাজী নজরুলকে এমপি পদ ছাড়তে বলা হলেও এ বিষয়ে এখনও তিনি কোনো সিদ্ধান্ত দলকে জানাননি। গত সোমবার রাতে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। পরে তিনি দাবি করেন ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। বরিশাল সিটি কর্পোরেশনের ভবন সংস্কারে বরাদ্দ ছিল 7,42 লাখ টাকা, কিন্তু যে ভবনের সংস্কারের নামে এই ব্যয়ের হিসাব দেখানো হয়েছে সেই ভবন এখনো আগুনে পোড়া ধ্বংসস্তূপ। একই সাথে বাজেটে সংস্কারের জন্য যুক্ত অন্য ভবনও দেখেনি আলোর মুখ। তাহলে বরাদ্দের কোটি কোটি টাকা গেল কোথায়? এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নগরবাসীর মনে। এই ভবনেই ছিল বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের দপ্তর, হিসাব শাখা, পরিকল্পনা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিভাগ। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার দেয়া আগুনে নিচতলা থেকে ৫ম তলা পর্যন্ত ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। আজও দাঁড়িয়ে আছে সেই ধ্বংসস্তূপ। অথচ ডিবিসির অনুসন্ধান বলছে সাবেক সিটি কর্পোরেশনের প্রশাসক রায়হান কাউসারের সময় 2025-26 অর্থ বছরের বাজেটে 2024-25 অর্থ বছরের সংশোধিত হিসাবে অ্যানেক্স ভবন ও অন্যান্য ভবন মেরামত এবং সংস্কারে ব্যয় ধরা হয়েছে 7,42 লাখ টাকা। নথি বলছে বাজেটের অর্থ ব্যয় হয়েছে, কিন্তু মাঠ ঘুরে দেখা যায় সংস্কারের কোনো বাস্তব চিহ্নই নেই। আমরা শুধু অ্যানেক্স ভবনই নয়, একই বাজেটে সংস্কারের জন্য যুক্ত থাকা অন্য ভবনগুলো ঘুরে দেখব এবং সেখানকার চিত্র তুলে ধরব। সিটি কর্পোরেশনের নগর ভবন, আমানতগঞ্জের যান্ত্রিক শাখা, পানি শাখা এবং নগরের উপস্বাস্থ্য কমপ্লেক্স। অনুসন্ধানে এসব স্থাপনাতেও ওই সময়ের মধ্যে বড় ধরনের কোনো সংস্কার কাজের দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়নি। 5ই আগস্টের পরে এ ভবনের কোনো সংস্কার হয়নি, বরঞ্চ এর লোহা লক্ষ্য টিন খুলে রাস্তায় পড়ছে। এতে অনেক সময় দুর্ঘটনারও শিকার হচ্ছে। এটা দ্রুত হয় সংস্কার করুক, না হয় ভেঙে ফেলুক। তাহলে নথিতে দেখানো টাকার ব্যয়ের হিসাব কোথায়? এ প্রশ্নের উত্তর জানতে যাওয়া হয় বরিশাল সিটি কর্পোরেশনের হিসাব শাখায়। পাওয়া যায়নি হিসাব রক্ষণ কর্মকর্তাকে। এরপরে যাওয়া হয় প্রধান নির্বাহীর কক্ষে। বাজেটটা ছিল বিল্ডিং কোড, যে কোনো বিল্ডিং এরকম সুনির্দিষ্ট নয় যে আমরা এই ভবনের জন্য আলাদা করে বরাদ্দ, এরকম না। বিল্ডিং কোড খরচটা আমরা এই ভবনের জন্য করতে পারি। আমার যতগুলো বিল্ডিং মানে ভবন টবন আছে এই সব খাতে আমরা টাকাটা খরচ করতে পারি। এবং এটা যদি আমরা প্রয়োজন না, আমরা তো পারমিশন নিয়ে মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে এই বাজেটটা সংশোধন করার সুযোগ অপশন আছে। আমরা যে টাকাটা দিচ্ছি ওই হিসেবে আমরা সংশোধন করে এই ট্রিটমেন্ট প্ল্যান্টে খরচ করছি, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খরচ করেছি। তবে এখানেই উঠছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি অর্থ অন্য খাতে ব্যয় করা হয়ে থাকে, তাহলে বাজেটে ভবন সংস্কার বাবদ ব্যয় দেখানো হলো কেন? কোন কোন খাতে সেই অর্থ ব্যয় হয়েছে? সেই ব্যয়ের কার্যাদেশ, অনুমোদন এবং বিল ভাউচার কোথায়? প্রধান নির্বাহী হিসাব শাখা থেকে তথ্য নিতে বললেও সেখান থেকে আসে ভিন্ন জবাব।
আমি দেবো না বলে নাই, তথ্য তো আমাদের কাছে যেটা আছে বিভিন্ন খাতে ব্যয় হয়েছে এবং মন্ত্রণালয়ের যে অনুমতি নিচ্ছেন যে আমরা এই খাতের ব্যয় এইখানে করব, সেটা তো মন্ত্রণালয় থেকে মতো একটা অনেক টাকা দিয়ে পাঠাইছে। জনগণের টাকার প্রতিটি হিসাব প্রকাশ ও ব্যয় স্বচ্ছতা নিশ্চিতের দাবি সুশীল সমাজের। ভবনের সংস্কারের জন্য যে বাজেট দিয়ে তারা যে কথাটা বলছে এবং ব্যয়ের খাত যেখানে দেখাইছে সেই তুলনায় কিন্তু সেইটার কোনো কিছু পরিলক্ষিত হয়নি এবং পরবর্তী তদন্তে দেখা গেছে যে সেরকম কোনো এই খাতে কোনো ব্যয় সেরকম হয়নি। তো এই কিন্তু আসলে একটি অনিয়ম এবং আমি মনে করি যে এটি যথাযথ তদন্ত হওয়া দরকার। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান বর্তমান প্রশাসক। সবকিছু সুষ্ঠু সুন্দরভাবে আমরা তদন্ত করে জনস্বার্থে যা দরকার সেটাই আমরা করব। যদি অনিয়ম হয়ে থাকে সেটা খতিয়ে দেখব। নথির হিসাব আর বাস্তবতার এই অসঙ্গতির ব্যাখ্যা চায় নগরবাসী। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত দিল্লির যন্তরে মন্তরের সামনে অব্যাহত থাকবে আন্দোলন, জানিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। এর মধ্যে ঘটনাস্থলে ফিরে এসেছেন বহু আহত আন্দোলনকারীরা। তাদের অভিযোগ 20 জুলাই পুলিশের অভিযানে তাদের অনেকে মারাত্মকভাবে আহত হন এবং অনেকের মোবাইল ফোন ও ব্যক্তিগত সামগ্রী হারিয়ে যায়। দিল্লি পুলিশের দাবি ওই দিনের সংঘর্ষে 118 জনেরও বেশি পুলিশকর্মী আহত হয়েছেন। এদিকে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ভিডিও দেখতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। অন্যদিকে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস না মিললে তিনি অনশন প্রত্যাহার করবেন। মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে মার্কিন ইরান সংঘাত। যুক্তরাষ্ট্রের টানা হামলার জবাবে জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। অন্যদিকে লোহিত সাগরে দুটি সৌদি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এর মাঝে $1.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র কংগ্রেস। আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। টানা 12 দিন ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে তেহরানও। বুধবার রাতে জর্ডান ও বাহরাইনে মার্কিন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জর্ডানের আল আসকার ও বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এর আগে ইরানের বুশের ও তাবরিজ শহরে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্টকম এক বিবৃতিতে জানায় ইরানে সফল হামলা চালিয়েছে তারা। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানের ওপর হামলায় সহায়তাকারী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। সংঘাত ছড়িয়েছে লোহিত সাগরেও। দুটি সৌদি তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছুড়েছে ইয়েমেনি হুতি বিদ্রোহীরা। নৌ অবরোধ অমান্য করায় এই হামলা চালায় তারা। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের রেকর্ড সামরিক বিল পাশ হয়েছে। $1.15 ট্রিলিয়ন বিলটি পাশ করেছে প্রতিনিধি পরিষদ। ডেমোক্রেটরা এই বিলের তীব্র বিরোধিতা করে। ইরান যুদ্ধ ও ইসরায়েলকে সহায়তার জন্য এই বিলটি জরুরি বলে দাবি তাদের। এদিকে ইরান সংঘাতে নিহত 4 মার্কিন সেনার শোক অনুষ্ঠানে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি দেন তিনি। আমরা ইরানকে শক্ত হাতে মোকাবেলা করছি। তারা এখন কঠিন পরিস্থিতিতে আছে। তারা একটি চুক্তি করতে চায়। মধ্যপ্রাচ্যে হামলা পাল্টা হামলার জেরে হুমকির মুখে পড়েছে বিশ্ব অর্থনীতি। নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি এখনো চরম অনিশ্চয়তায়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।